এশিয়া কাপে বাংলাদেশের জন্য একের পর এক জ্বলছে লাল হলুদ সবুজ বাতি। অঙ্কের মারপ্যাচে অবস্থা এমন যে আপাতত কিছুই আর নেই টাইগারদের হাতে। আফগানিস্তান শ্রীলঙ্কা ম্যাচের দিকে থাকতে হচ্ছে তাকিয়ে। সুপার 4 নিশ্চিত হবে সেই আশায় সুপার রাইভাল শ্রীলঙ্কাকে সাপোর্ট দিচ্ছে লিটন তাসকিনরা। কিন্তু সমীকরণের বাইরে বাংলাদেশ দলের রয়েছে আরও অনেক সংকট। পা ঢাকলে মাথা বেরিয়ে যায়, আর মাথা ঢাকতে গেলে পা। টপ অর্ডার নিয়ে দুশ্চিন্তা যখন কিছুটা হলেও কমছে, লোয়ার মিডল অর্ডারে জাকের শামীমরা তখন ব্যাটে বলই লাগাতে পারছেন না। ওদিকে টাইগারদের ডিফেন্সিভ মেন্টালিটিও কি ওদের বড় শত্রু হয়ে উঠেছে? হংকংয়ের বিপক্ষে নেট রান রেট বাড়িয়ে রাখা গেলে কি আজকের এই দিন দেখতে হতো? ক্রিকেটের থেকে কোচ সবাই ম্যাচ বাই ম্যাচ হিসেব করে খেলার কথা বলে, কিন্তু পুরো টুর্নামেন্টের হিসেব করতে পারলে সেটাই কি একটা দলকে আপার হ্যান্ডে রাখতে পারে না? এসব বিষয় নিয়ে আমাদের আজকের খেলাযোগে আলোচনা। আমাদের সঙ্গে রয়েছেন ক্রীড়া সাংবাদিক হাসান মাহাদি। হাসান মাহাদি, স্বাগত আপনাকে খেলাযোগে। সেই সাথে শুভ সকাল। যে কথাটা আসলে বলছিলাম, যে ডিফেন্সিভ মেন্টালিটি সেটাই কি আসলে বাংলাদেশকে কিছুটা হলো পিছিয়ে দেয় কিনা? আমরা জানি যে একেবারেই দুর্বল একটা দল পিছিয়ে রয়েছে, এরকম একটা দলের এগেনস্টেও টস জিতলেও আমরা ব্যাটিংটা নেই না, এরকম একটা মেন্টালিটি আমাদের ভেতরে রয়েছে। কিন্তু আলটিমেটলি যে আলোচনাটা হচ্ছে যে হংকংয়ের এগেনস্টে যদি নেট রান রেটটা বাড়িয়ে রাখা যেত, তাহলে আজকের সমীকরণটা কি বাংলাদেশের জন্য আর একটু সহজ হতো কিনা? হংকংয়ের এগেনস্টে আপনি নেট রান রেট বাড়িয়ে রাখবেন, কোন গ্যারান্টি ছিল যে আপনি আফগানিস্তানের বিপক্ষে জিতবেন? টি-20 থেকে আপনি আফগানিস্তানের চেয়ে ভালো দল। আপনি আফগানিস্তানকে এবার এশিয়া কাপ হারিয়েছেন, এটা হচ্ছে ঘরের বাইরে, মানে বাংলাদেশের মাটির বাইরে বিদেশে, মানে 5 বার হারার পরে 6 বার, মানে 6 দানে গিয়ে আপনি জিততে পেরেছেন, ফার্স্ট টাইম। না, এটা একটু ইন্টারাপ্ট করি যে আফগানিস্তানের সঙ্গে জেতার আশা কম ছিল, শ্রীলঙ্কার এগেনস্টে আবার জেতার আশা বেশি ছিল। শ্রীলঙ্কার এগেনস্টে জেতার আশা বেশি ছিল, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, 2022-এর চ্যাম্পিয়ন দল শ্রীলঙ্কা। আপনি জেতার আশা বেশি ছিল এই কারণে যে আপনি তার ঘরের মাঠে গিয়ে তার সাথে একটা সিরিজ জিতে এসছেন, সেটা আবার টাইগার ক্রিকেট ইতিহাসে প্রথমবার হয়েছে, তো এই কারণে জেতার আশা বেশি ছিল। কিন্তু আপনি তো নিশ্চিত ছিলেন না শ্রীলঙ্কার সাথে জিতবেন কিনা, আপনি নিশ্চিত ছিলেন না আপনি আফগানিস্তানের বিপক্ষে জিতবেন কিনা। হংকংয়ের বিপক্ষে প্রথম ম্যাচটা বাংলাদেশের জন্য অলওয়েজ একটা প্রেশার ম্যাচ, কারণ সাধারণত এই ধরনের বড় টুর্নামেন্টে আপনি আইসিসি টুর্নামেন্ট বলেন, এসিসি টুর্নামেন্ট বলেন, বাংলাদেশের ট্র্যাক রেকর্ড তো খুব একটা ভালো না। সো প্রথম ম্যাচ বা টুর্নামেন্ট ওপেনার অলওয়েজ প্রেশার, আর যখন প্রতিপক্ষ বেশি দুর্বল হয় তখন খুব স্বাভাবিকভাবেই ক্রিকেটাররা একটা এক্সট্রা প্রেশার নিয়ে নেয়। প্রথম ম্যাচটা বাংলাদেশের টার্গেট ছিল জিতে শুরু করা, তারপরে শ্রীলঙ্কা আফগানিস্তানকে টার্গেট করবে, এখান থেকে একটা যদি লাগে, ব্যাপারটা এরকমের ছিল, একটা লেগেছে, সেটা আফগানিস্তান লেগেছে। আপনি বলছিলেন শ্রীলঙ্কার বিপক্ষে জেতার আশা বেশি ছিল, আফগানিস্তানের বিপক্ষে না। দুটা দলকেই চাইলে বাংলাদেশ দল হারাতে পারতো, বাট শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশকে আউটপ্লেড লেগেছে। আবার আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের, আপনি একদম ইন্ট্রোটা পড়ছিলেন, আমি খেয়াল করছিলাম, বাংলাদেশ দলকে একদম খুব কম্প্যাক্ট মনে হয়েছে, সেটাও না। আফগানিস্তান ম্যাচটা জিততে পারতো, শেষের দিকে সেই সমীকরণটা চলে এসেছিল, বাট আমার কাছে মনে হয়েছে যে কোনো একটা জায়গায় রাশিদ খান আউট হয়ে যাওয়ার পরে খেলার মোমেন্টামটা হারিয়ে গেছে। সেই ম্যাচটাও বাংলাদেশ জিতেছে 8 রানের ব্যবধানে, সেখানে তো রান রেট বাড়িয়ে নেওয়া যেত, হংকংয়ের বিপক্ষে বাড়িয়ে নেওয়া যেত, শ্রীলঙ্কার বিপক্ষে বাড়িয়ে নেওয়া যেত, সুযোগ সব জায়গায় ছিল, কিন্তু বাংলাদেশ সেই সুযোগটা নিতে পারে নাই, আফগানিস্তানকে হারিয়েছে। এইটা বাংলাদেশ দলের কেপিআই। এখন যদি সুপার 4-এ নাও যেতে পারে, তা আপনি বলতে পারবেন হংকং আফগানিস্তানকে হারিয়েছি, শ্রীলঙ্কা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, তাদের কাছে হেরেছি, খুব একটা বেশি অসুবিধা নেই, সুপার 4 খেলতে পারি নাই, তাতে কি 2টা ম্যাচ তো জিতেছি, 3টার মধ্যে 2টা, এই হচ্ছে সান্ত্বনা। কিন্তু বাংলাদেশ তো আসলে এশিয়া কাপে শুরু থেকেই বলছিল যে তারা এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার জন্য খেলতে চায় বা খেলবে। সেটা তো আসলে অযৌক্তিক কোনো আলোচনা নয়। একাধিকবার বাংলাদেশ এশিয়া কাপে ফাইনাল খেলেছে, অল্পের জন্য তারা শিরোপা মিস করেছে। সো এরকম একটা দল যাদের এশিয়া কাপে এরকম ইতিহাস, তারা তো আলটিমেটলি চ্যাম্পিয়ন হওয়ার জন্যই অংশ নেবে। তো সেক্ষেত্রে আসলে বাংলাদেশ আসলেই কি গ্রুপ পর্বের সবগুলো ম্যাচ জয়ের টার্গেট নিয়েই খেলেছে কিনা? বাংলাদেশ 3বারের ফাইনালিস্ট, পাকিস্তানের বিপক্ষে তো মানে 2 রানে হারতে হয়েছিল বাংলাদেশকে, মাহমুদুল্লাহ রিয়াদের সেই, গোটা বাংলাদেশ দলকে দিয়েছিলাম, যদি ভুল না করে থাকি 2014-র দিকে মনে হয়, 2012-14-র দিকে, আমি ঠিক এক্স্যাক্টলি মনে নাই। এই যে দারুণ সুযোগ বাংলাদেশের সামনে এসেছিল, সেই সুযোগটা বাংলাদেশ কাজে লাগাতে পারেনি। আরও 2 দফা পরে তারা ফাইনাল খেলেছে, 18-র দিকে মনে একটা খেলেছে, 16-তে খেলেছে। সব কিছু মিলিয়ে বাংলাদেশ দলের, মানে গ্রুপ পর্বে 3 ম্যাচ বাংলাদেশ দল জিতবে না, সেটা অ্যাটলিস্ট বাংলাদেশ ক্রিকেট ফ্যান হিসেবে বা স্পোর্টস নিয়ে কাজ করি সেই প্রত্যাশা আমি করতে পারি, কিন্তু বাস্তবতা তো সেটা বলে না।
বাস্তবতা বলে এই ফরম্যাটে, অন্ততপক্ষে টি-20 ফরম্যাটে বাংলাদেশ দল এখনো অনেক পিছিয়ে। আপনি যদি শুধু বাংলাদেশের পাওয়ার প্লে স্ট্রাইক রেট, টপ অর্ডার দ্য স্ট্রাইক রেট, পাওয়ার প্লে বোলিং, ডেথ ওভার্স বোলিং, এগুলো যদি অ্যানালাইসিস করেন দেখবেন যে টেস্ট প্লেইং নেশনগুলোর মধ্যে বাংলাদেশ নিচের দিক থেকে 1-2-এ থাকে। সো একটা টি-20 ম্যাচের যেই কেপিআইগুলো দেখা হয় বা একটা টি-20 ম্যাচের যেই ডিপার্টমেন্টগুলোকে আপনার বেশি ফোকাস করা লাগে, সবকটা ইন্ডিকেটরে তো বাংলাদেশ দল পিছিয়ে থাকে। পাওয়ার হিটার, রিপোর্টারের রিপোর্ট দেখছিলাম যে বলেছে পাওয়ার হিটাররা ফেল করেছে। পাওয়ার হিটার আছে, ফেল করেছে কোথায়? ফেল তো তখন করবেন যখন আপনি 10টা ভালো খেলার পরে 3টাতে ফেল করে, মানে 3টাতে পারেন নাই, তখন ফেল বলতে পারি আমি। আপনি তো 10টার মধ্যে 3টাতে পেরেছেন, বাকি 7টাতে কোনোদিন পারেন নাই, তাহলে আপনাকে ফেল বলবো নাকি আপনি এই জায়গায় পারেনই না? শুরুতে যে কথাটা আসলে বলছিলাম যে যখন পা ঢাকতে যাচ্ছি তখন মাথাটা বেরিয়ে যাচ্ছে, আর মাথাটা যখন ঢাকতে যাচ্ছি পা বেরিয়ে যাচ্ছে। আমরা ওপেনার নিয়ে, টপ অর্ডার ব্যাটসম্যান নিয়ে আমরা অনেক সংকটের কথা বলি, আমরা ওপেনার খুঁজে পাচ্ছি না। আলটিমেটলি যখন তানজিদ তামিম এবং পারভেজ ইমন একটা স্যাটেল জায়গায় পৌঁছেছেন, মোটামুটি তাদের উপর একটু হলেও ভরসা করা যাচ্ছে আগের তুলনায়, সেই জায়গায় জাকের আলী অনিক এবং শামীম পাটোয়ারিদের উপরে আমরা ভরসা করতে চাই। আগের ম্যাচগুলোতে হয়তো তারা একটা ভালো পার্টনারশিপ গড়ে বাংলাদেশকে একটা ভালো রান, কিছুটা হলেও চ্যালেঞ্জিং স্কোর করতে সাহায্য করেছেন, কিন্তু যখন টপ অর্ডার বা যে জায়গাটায় বেসটা ভালো তৈরি হচ্ছে সেখানে গিয়ে আবার আমরা ডেথ ওভারে ভালো ব্যাটিংটা করছি না। আসলে বিষয়টা কি মানে একটু রহস্যজনক কিনা? কখনো বাংলাদেশ ব্যাটিং লাইনআপকে মানে একদম শুরু থেকে শেষ পর্যন্ত অ্যাট এ টাইম ভালো খেলতে দেখেছেন? আপনি একটু মনে করে দেখুন তো। কোনোদিন টপ অর্ডার ভালো করলে মিডল অর্ডার ফেল করে, মিডল অর্ডার ফেল করলে আবার লোয়ার মিডল অর্ডার কিছুটা কন্ট্রিবিউট করে। বাংলাদেশের লোয়ার মিডল অর্ডার থেকে তো আসলে কখনো সেইভাবে রান আসে না। বড় দলগুলোর মতো এই অংশটাতে আমাদের দুর্বলতা একদম পুরনো। শেষের দিক থেকে যেন শাহিন শাহ আফ্রিদি দেখেন, পরপর 2টা ম্যাচে 2টা খুবই গুরুত্বপূর্ণ ক্যামিও খেলেছে। দ্য স্ট্রাইক রেট 200+, 30+ রান করা, এই যে মানে লোয়ার অর্ডার থেকে সাপোর্ট আসে, সেটা বাংলাদেশ দল কখনোই পায় নাই, এখনও পাবে না, ভবিষ্যতে কবে পাবে আমি জানি না। এখন মিডল অর্ডার, লোয়ার মিডল অর্ডারের ব্যাপারটা আসে। টপ অর্ডার ভালো করেছে যখন, তখন মিডল অর্ডার ভালো করে নাই, আবার মিডল অর্ডার যখন ভালো করেছে তখন টপ অর্ডার ফেল করেছে। পরপর 2টা ম্যাচে পারভেজ হোসেন ইমন এবং তানজিদ তামিমের জুটিটা ভালো হচ্ছিল না। আমরা আফগানিস্তানের বিপক্ষে দেখলাম চেঞ্জ করা হলো, সাইফকে আনা হয়েছে। সাইফের সাথে ওপেনিং পার্টনারশিপটা আমরা দেখেছি যে 67 রানের মেবি এরকম একটা পার্টনারশিপ হয়েছিল। সেইখানে আপনার সাইফের কন্ট্রিবিউশন 26 বলে 30। পারভেজ হোসেন ইমনকে ওই ম্যাচে কেন অফ রাখা হয়েছে আমি বুঝি নাই। মানে তানজিদ তামিম তিনি দুর্দান্ত একটা নক খেলেছেন, 50+ তার রান, কিন্তু উনি যখন 22 বলে বা 23 বলে 47 রান করেছেন, পরবর্তীতে 50 রান করতে তিনি আরও 7-8টা বল খেলেছেন। তার মানে সেই পুরনো মেন্টালিটি, 50 করতে হবে তাহলে দলে জায়গা পাকা। অথচ যে ফ্লোতে খেলছিলেন 2 বল হিট করলে তার একটা 50 হয়ে যায়, কিন্তু 50 রানের নার্ভাসনেসে তাকে 5-7 বল বেশি খেলতে হয়েছে। এটা খুবই অ্যালার্মিং বাংলাদেশ ক্রিকেটের জন্য। মানে তানজিদ তামিম সাচা মানে ফ্যান্টাস্টিক ক্রিকেটার, কি চমৎকার শেষ মানে শট খেলেছেন, মোমেন্টামটা ক্যারি করেন নাই 50-এর চাপে পড়ে গিয়ে। সেই 50টা যদি মানে ফ্লুয়েন্টলি করতেন, তারপরে ইনিংসটা তিনি আরও বড় করতে পারতেন। আপনি লিটন দাসকে দেখেন সেই ম্যাচে, তাওহিদের সবচেয়ে বড় কথা হচ্ছে জাকের আলী অনিক, সব বল একই দিকে খেলতে হবে। মানে ক্রিকেট অ্যানালিস্টরা যখন যেই ব্যাটার যখন ব্যাটিং করতে যায়, অপোনেন্ট তো তার এগেনস্টে কিভাবে বোলিং করবে, সেই বোলিংয়ের মানে তার দুর্বলতা কোথায়, সেই জিনিসগুলো তো তারা আসলে দেখে আসে, কোথায় তাকে বল করতে হবে। আউটসাইড দ্য অফ স্টাম্প একটু ওয়াইড ইয়র্কার করে গেলেন 19 নম্বর ওভারে আফগানিস্তানের বিপক্ষে, 3টা বল একই জায়গায় দিয়ে মারার চেষ্টা করেছেন, বলের লাইনেও যান নাই। এই বলটা যে আউটসাইড দ্য অফ স্টাম্প একটু বাইরের দিকে একটু ওয়াইড ইয়র্কার করা বল, এই বলটা যে কিভাবে খেলতে হবে সেটা আমার মানে এই মুহূর্তে যাকে আমরা বলছি ফিনিশার জানেন না। এই যে লিমিটেশনস তার, তিনি যা রান করেন দেখবেন যে প্রায় কাছাকাছি এরিয়া দিয়ে রান করেন। যখন একজন ব্যাটারের হাতে শট খুব লিমিটেড থাকে, তখন অপোনেন্ট সেখানে ফিল্ডার যেমন সেট করতে পারে, তাকে ওইখানে ট্র্যাপ করতে পারে, একই সাথে তার এগেনস্টে কোন বোলিংটা করা লাগবে সেটা জানে। তো এখন দুনিয়া চলে এসছে 360, মানে এভি ডিভিলিয়ার্স টি-20 ক্রিকেটের সম্পূর্ণ মানে সব কিছু বদলাই দিয়ে গেছেন। তারপরে এখন দেখেন আপনি অভিষেক শর্মাদের খেলা দেখেন, মানে ইন্ডিয়া, শ্রীলঙ্কা তো ডেফিনেটলি, ইন্ডিয়া, সাউথ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, এই দলগুলোর টি-20 খেলা দেখেন, তাদের পাওয়ার হিট দেখেন, তাদের খেলার ধরন দেখেন। ইনফ্যাক্ট বাংলাদেশের বিপক্ষে রাশিদ খানের একটা নো লুক ফ্লিক দেখেন, টি-20 ওই জায়গায় চলে গেছে, আপনাকে দেখেই মারবো না। এখন 300+ রান হয়ে যাচ্ছে, হ্যাঁ 300+ রান হচ্ছে, তো টি-20 চলে গেছে 20 ওভারে 300 রানের কাতারে। আর আপনি খেলছেন হচ্ছে মানে ওই লং অন
মিড উইকেট দিয়ে মারার জন্য আউটসাইড দ্য অফ স্টাম্প বল ট্রাই করে, যেমন অনেক গ্যাপ আছে ভাই, অনেক গ্যাপ আছে। নিঃসন্দেহে সেটা তো আছেই, কিন্তু এই মুহূর্তে আসলে বাংলাদেশ ইকুয়েশনেও টিকে আছে, সেটাও একটা সত্যি কথা। এবং সেটা আসলে নির্ভর করছে আফগানিস্তান শ্রীলঙ্কা ম্যাচটার উপরে। যদি সার্বিক এখন পর্যন্ত এশিয়া কাপের পারফরমেন্স দেখি, সেক্ষেত্রে আসলে আফগানিস্তানকে কি এগিয়ে রাখা যাবে, নাকি আসলে শ্রীলঙ্কার উপরে বাংলাদেশ একটু বেশি আস্থা যেহেতু রাখতে চাইছে নিজেদের স্বার্থে, সেক্ষেত্রে শ্রীলঙ্কা আসলে কতটা আসলেও এগিয়ে আছে? দেখেন, শ্রীলঙ্কা এই মুহূর্তে অনেকটা নির্ভার। শ্রীলঙ্কা এই ম্যাচটা হারলেও কোনো সমস্যা নাই, ইকুয়েশনটা একটু বলে দেই সুবিধার জন্য। মানে বাংলাদেশের যেটা, বাংলাদেশ কিভাবে সুপার 4-এ যেতে পারে, যদি শ্রীলঙ্কা জিতে যায়, আফগানিস্তান হেরে যায়, তাহলে তো বাংলাদেশ মানে 4 পয়েন্ট, শ্রীলঙ্কার 6 পয়েন্ট, আফগানিস্তানের 2 পয়েন্ট থাকবে, বাংলাদেশ এবং শ্রীলঙ্কা থ্রু করবে, শ্রীলঙ্কা গ্রুপ চ্যাম্পিয়ন, বাংলাদেশের সেকেন্ড টিম। যদি আফগানিস্তান জিতে, সেই ক্ষেত্রে আফগানিস্তান গ্রুপ চ্যাম্পিয়ন হবে, শ্রীলঙ্কা সেকেন্ড হবে, বাংলাদেশ থার্ড হবে। শ্রীলঙ্কা এবং বাংলাদেশের রান রেটের হিসাব যদি করা হয়, তাহলে রান রেটে বাংলাদেশ কিভাবে শ্রীলঙ্কাকে টপকায় যেতে পারে সেটার একটাই হিসাবটা হচ্ছে, যদি শ্রীলঙ্কা আপনার আগে ব্যাট করে, শ্রীলঙ্কা যদি 200 রান করে, মানে আফগানিস্তান আগে ব্যাট করে যদি 200 রান করে, তাহলে শ্রীলঙ্কা 128 রান করলেই হবে। অথবা আফগানিস্তান আগে ব্যাট করে 150 রান করলে শ্রীলঙ্কা 84 রান করলেই হবে। অথবা শ্রীলঙ্কা আগে ব্যাট করেছে, 150 রান করেছে আফগানিস্তান, সেই ম্যাচটাকে যদি আপনার 11.4 ওভারে শেষ করতে পারে, তাহলে শ্রীলঙ্কা চলে যাবে, বা 11.4 মানে 11.3 ওভারে শেষ করতে পারলে বাংলাদেশের সুযোগ থাকবে। তার মানে আফগানিস্তান এইখানে হচ্ছে বাংলাদেশের জন্য মেইন মানে কি ফ্যাক্টর। সে যদি শ্রীলঙ্কাকে ওই মার্জিনে হারায়, তাহলে বাংলাদেশ যাবে। সে যদি শ্রীলঙ্কার কাছে হারে, তাও বাংলাদেশ যাবে। আসলে বাংলাদেশকে সুপার 4-এ নিয়ে যেতে পারে আফগানিস্তান, শ্রীলঙ্কা না। নিঃসন্দেহে। এবং সেই ইকুয়েশনটা আসলে এমন দাঁড়াচ্ছে যে বাংলাদেশের হাতে আর কিছু নেই। আপনি যে ইকুয়েশনের কথা বললেন, সেক্ষেত্রে আসলে আফগানিস্তানের উপরে অনেক কিছু নির্ভর করছে। তবে আলটিমেটলি আফগানিস্তান নিশ্চয়ই নিজেদের স্বার্থটাই দেখবে, বাংলাদেশের স্বার্থ তো নিশ্চয়ই চিন্তা খালি আমি একটা জিনিস বলি, সেটা হচ্ছে যে আফগানিস্তান কিন্তু চাপে থাকবে, কারণ আফগানিস্তানের জন্য এটা মাস্ট উইন গেম, আফগানিস্তানকে জিততে হবে ম্যাচটা। নিঃসন্দেহে। এবং বাংলাদেশের সঙ্গে হারার পরে কিভাবে তারা একেবারেই হতাশ হয়ে পড়েছিল, বিশেষ করে রশিদ খান, সেটা তো আমরা দেখেছি। সো এই জায়গায় দাবি করে না তারা এশিয়ার সেকেন্ড বেস্ট টিম, ইন্ডিয়ার পরে, এই দাবিটা তো আসলে টিকে নাই। এই ম্যাচটা আসলে অনেক বেশি ইম্পর্টেন্ট তাদের জন্য, তারা মরিয়া হয়ে থাকবে, আর যেটা আসলে বাংলাদেশের জন্য আলটিমেটলি ক্ষতিকর। দেখা যাক কি হয় ম্যাচটাতে। আমরা আসলে বাংলাদেশ সুপার 4-এ খেলুক, এত কিছুর পরও সেটাই প্রত্যাশা করতে চাই। হাসান মাহাদি, অনেক ধন্যবাদ খেলা যোগে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আলোচনা করছিলাম বাংলাদেশের বর্তমান ইকুয়েশন কি এশিয়া কাপে, এবং সেই ইকুয়েশন ধরে যে ম্যাচটা রয়েছে সামনে আফগানিস্তান এবং শ্রীলঙ্কার, সেখানে আসলে কারা এগিয়ে রয়েছে, কারা কি টার্গেট নিয়ে খেলবে, সেসব প্রসঙ্গে এতক্ষণ আলোচনা হচ্ছিল বিস্তারিত।